चलिए चलिए चलिए, स्वागतम स्वागतम स्वागतम। आज का कार्यक्रम शुरू किया जाए। আজকের যাত্রাপালা শুরু করা যাক। আচ্ছা, রিভিশন ক্লাসে কংগ্রাচুলেশন, সিলেবাস ফুল শেষ, ভেরি নাইস, ইউ গাইজ আর ডুইং ফ্যান্টাস্টিক। তোমরা কাঁপিয়ে দিচ্ছ, তোমরা সেরা, চরম, তোমরা চরম। তাহলে কপি নিয়ে বসো, ক্লাস ওয়ার্ক কপি, ঠিক আছে না? কোশ্চেন ইস কোশ্চেন ইস ক্লাস ওয়ার্ক কপি নিয়ে বস, একসঙ্গেই নোটসটা বানিয়ে নিবি। এটার জন্য আলাদাভাবে আর টাইম বের করে লাভ নেই। এমনি তোরা চরম বিজি, তাই তো ম্যাক? এমনি জীবনে প্রচুর প্রচুর ব্যস্ততা, আমি জানি। ফুল সিলেবাস কিন্তু যার জন্য দেওয়া পসিবল হচ্ছে না তোদের। কি রুদ্রা, সেট 1 কিন্তু দেওয়া হলো না, সামনের উইকে সেট 2 আছে, ওগুলো দিতে হবে। সেট 3 আছে, সেট 4 আছে, আশা করি ওগুলো দেবে। তাহলে ক্লাসেই নোটসটা বানিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, কোনটা রিভিশন করাবো? বল, কোনটা রিভিশন করাবো? একদম ওই এক্সপ্যানশন পার্টটা করাই, ওটা অনেক দিন আগে হয়েছে। আর কি শেষ তো? আবার কি পড়বি? 12 পড়বি? চলো, ওই থার্মাল ফিজিক্সের পার্টটা একটু বলে দিই, এক্সপ্যানশনের ওই জায়গাটা, ঠিক আছে? বেসিক হিট বাগেরা তোমাদের, তাহলে ভালো লাগবে, মন মেজাজ ভালো হয়ে যাবে। চলো, অনলাইন স্ক্রিন আসছে একদম পরিষ্কার, ক্লিয়ার? হ্যালো হ্যালো, ভেরি নাইস। নোট করবি, হ্যাঁ। তোরা কিন্তু সেট 2টা দিবি, ঠিক আছে? সেট 1 না, তোরা তো সেট 1ই দিসনি, সেট 1টা আগে ক্লিয়ার করতে হবে। ধার রাখা যাবে না ভাই, ধার বাকিতে আমি বিশ্বাসী নই। চলো, আচ্ছা কি করব রিভিশনে? আজকে আমরা হিটটা করি। হিট, হ্যাঁ, নর্মাল যে বেসিক হিটটা হয় সেটা করব, তার সাথে এক্সপ্যানশনটাও করে ফেলবো, ঠিক আছে? বেসিক হিট করব আর এক্সপ্যানশন করব। চল, কি বলছে ফার্স্টে? যদি আমি হিটটা বলি, ইজি ব্যাপার, একদম আরামসে হয়ে যাবে। দেখ, হিট বলছে, আস্তে আস্তে কথা না। হিট মানে হচ্ছে, নোট করে নে, একদম সঙ্গে সঙ্গে নোট করে নে, রিভিশন হয়ে যাবে। ফর্ম অফ এনার্জি। হিট মানে বেসিক্যালি এনার্জির ফর্মকে বোঝানো হয়, ফর্ম অফ এনার্জিকে বোঝানো হয়। এর যদি আমরা ইউনিটস চিন্তা করি, ইউনিটস কি বলা হয়েছিল? জুল, আর উল্টো দিকে হচ্ছে ক্যালোরি। জুল আর ক্যালোরি, তাই তো? জুল আর ক্যালোরি। আচ্ছা, আর্গও বলা যেতে পারে, কিন্তু আর্গ প্রেফারেবল অন্য ফর্ম অফ এনার্জির জন্য। চল, আর্গ প্রেফারেবল অন্য ফর্ম অফ এনার্জির জন্য, এটাকে জে বললাম। 1 কত ছিল রে? 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল নাকি? বাই ফির 4.186, কারেক্ট। 1 জুল মানে 0.24 ক্যালোরি, এইভাবে বলতে পারিস। জুলের আমরা ডিম বের করতে পারি, ডিম, আই মিন হিটের ডিম বের করতে পারি। এইচ দিয়ে বলতে পারিস হিটকে, কিউ দিয়ে বলতে পারিস, তাই তো? এইচ দিয়ে বলতে পারিস, কিউ দিয়ে বলতে পারিস। তাহলে বল কি লিখবো? এটা একটা ফর্ম অফ এনার্জি, mL²T-2। ফার্স্ট লিখবি একদম। তোরা লিখছিস তো? রিভিশন ক্লাস চলছে, ঠিক আছে? রিভিশন, হিট করছি আর এক্সপ্যানশন করছি, সিলেবাস তো শেষ, সিলেবাস শেষ ভাই, ঠিক আছে? অঙ্ক যেগুলো বাকি আছে ওগুলো একদিন ধরে আমরা করব, কালকেই ধরে নে অঙ্ক করাবো, চাপ নেই। আজকে রিভিশন করে নে। প্রচুর আছে বলছিস? বেশ বেশ বেশ, ভালো তো। তাহলে পুরো ফেব্রুয়ারি আমাদের কাছে রয়েছে, মানে অ্যাটলিস্ট, হ্যাঁ, অঙ্কই করা যাবে। চল, আর কি বলবো ভাবলাম, আর একটা জিনিস,
যেটা ওই হিট ট্রান্সমিশনে আমাকে একজন জিজ্ঞাসা করছিলি তোদের। আচ্ছা দেখবি হিট ট্রান্সমিশনে হিট কারেন্টের বোধহয় ডাইমেনশনটা আমার ভুল লেখা হয়েছে, ওটা একটু চেক করিস তো, ঠিক আছে? নোটসে দেখে নিস, আমি বলে দিচ্ছি। হিট কারেন্ট হিট ট্রান্সমিশন চ্যাপ্টারে হিট কারেন্ট বলে একটা জিনিস বাজারে চলে, হিট কারেন্ট বলা হয়, ঠিক আছে? এটাকে অনেকে এইচ দিয়ে ডিনোট করে, আমি এইচসি বললাম বা কিউসি বললাম, চল, হিট কারেন্ট, ঠিক আছে? দেখ দেখ দেখ, চাপ নেই। এটা মানে হচ্ছে অ্যামাউন্ট অফ হিট ফ্লোন ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে যত হিট ফ্লো করে। রুদ্রা লিখছিস তো? তুই যে এত নোটস নিয়ে যাসনি, সেগুলো কি করে ফিল আপ করবি? ওয়েবজের তো বিস্তর নোটস বাকি রে। এই উইকের স্যাটারডে কি তুই অফলাইনে আসছিস? সানডে, আচ্ছা ঠিক আছে, চলে আয়, এক্সামগুলো সিনসিয়ারলি দে, ভালো করে দে, দারুণ হবে। চলো, কি বলছে? অ্যামাউন্ট অফ হিট ফ্লো ইন 1 সেকেন্ড, ওটা হচ্ছে হিট কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট আলাদা। ইলেকট্রিক কারেন্ট কি? ফ্লো অফ চার্জ ইন 1 সেকেন্ড। হিট কারেন্টকে বলা হয়েছে অ্যামাউন্ট অফ হিট ইন 1 সেকেন্ড। তো এর ফর্মুলা, সমুদ্র ঠিক আছে, ছাড় ভাই, লেখ ভাই, লেখ, খুঁজতে হবে না, লিখে নে, খুঁজতে 2 বছর লেগে যাবে, লিখে নে, তার থেকে লিখে নে। আচ্ছা ঠিক আছে, কানাকানি করতে হবে না, লিখে নে। তাহলে এইচসি হচ্ছে হিট বাই টাইম, লেখ, ফালতু টাইম ওয়েস্ট না করে লিখে নে, এটাই হবে। পরে রিভিশন করার সময় খেয়াল রাখিস, এটা স্যার বলেছিল, হিট বাই টাইম, এইচ বাই টি বলতে পারিস। ওখানে মনে হয় যেটা আমাকে বললো যে ml স্কোয়ার t-2 লিখেছি, বুঝলি? ml স্কোয়ার t-3 হয়ে যাবে একটা, ওটা একটু কারেকশন করে নিস। ডাইমেনশন হিট কারেন্ট হিট বাই টাইম, তাহলে ml স্কোয়ার t-3 হয়ে যাবে, তাই তো? এটা আর একজনের ডাইমেনশন বলতে পারবি? বল না, টর্কের ডাইমেনশন এটা ml স্কোয়ার t-2। মেহেক বল। পাওয়ার, ভেরি নাইস, এই তো। নেট দেখে বলিস নি তো, নিজে বললি তো? ভেরি গুড, এই তো, হবে, কর বাবু, একটু সিনসিয়ারলি কর। তুই তো অনেকদিন অফলাইনে আসিস নি রে, তোকে তো বোধহয় সেই 1 বছর আগে দেখেছিলাম। ও আচ্ছা, ঠিকঠাক হচ্ছে? ফিজিক্স পারা যাচ্ছে? বেশ, ঠিক আছে। হ্যাঁ, কি বলছিলাম ভাই? হ্যাঁ, বলছিলাম যে হিট কারেন্ট মানে হিট বাই টাইম, তাহলে ml স্কোয়ার t-3, মাথায় রেখে। আর কি বলবো? যখন আমি রিভিশন করাবো, আমি কিন্তু মাল্টিপল চ্যাপ্টার একসঙ্গে কানেক্ট করবো, ঠিক আছে? তাহলে ওই চ্যাপ্টারগুলোর লিঙ্ক চলে আসবে। যেমন ধর এখানে মাথায় আসলো যে তোর হিটের সাথে একটা ওয়ার্কের সুন্দর মিষ্টি রিলেশন আছে, একদম, ওয়ার্ক অ্যান্ড হিট রিলেশন। এটা এই চ্যাপ্টারের পার্ট নয়, বাট বিভিন্ন চ্যাপ্টার লিঙ্ক আপ করে রিভিশন করানো হবে, তাহলে কি হবে? কানেকশনটা ভালো এস্টাবলিশ হবে, ব্রেন নিউরনস স্ট্রং হবে। বলো, হিট আর ওয়ার্কের মধ্যে রিলেশন। হিট মানে এইচ, ওয়ার্ক মানে ডাব্লু, দুটোর ডাইমেনশন সেম হতে পারে, ইউনিটও অলমোস্ট সেম, বাট দে আর ডিফারেন্ট কোয়ান্টিটিস। থার্মোডাইনামিক্স শুরুই হয় এই রিলেশন দিয়ে। থার্মোডাইনামিক্স ডিসকাশন স্টার্টই করা হয় ওয়ার্ক আর হিটের কথা বলে। বলো, W ইকুয়ালস টু JH, এটাই তো জুলস রিলেশন। কিসের? বিটুইন ওয়ার্ক অ্যান্ড হিট।
বা বলতে পারো অফ থার্মোডাইনামিক্স অর জুলস রিলেশন অফ থার্মোডাইনামিক্স। বুঝলে, জুলের কনসেপ্ট দিয়েই থার্মোডাইনামিক্স শুরু করা উচিত। ফাইন, যদি এটা বলি তাহলে এখান থেকে যে সম্পর্কে দু চার কথা বলতে পারি। W/H বলে, যে W/H বলতে পারি। যেটাকে বলা হয়েছিল মনে করো মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট और जूल्स कांस्टेंट, मैकेनिकल इक्विवेलेंट ऑफ हीट या फिर जूल्स कांस्टेंट ऑफ থার্মোডাইনামিক্স বা জুলস কনস্ট্যান্ট। যে সম্পর্কে অনেক কথা বলেছিলাম মনে কর, যে এর ভ্যালু যদি চিন্তা করিস 1 হয় এসআই তে, ইউনিট লেস হয়। টক করে আওয়াজ হলো মনে হলো। নোট কর কিন্তু, হ্যাঁ সাথে সাথেই নোট কর, কানটা খোলা রাখ, ঠিক আছে। ইউনিট লেস হয় এসআইতে, এটা এসআইতে, এটা এসআইতে। যে ইকুয়ালস টু 4.2 জুল পার ক্যালোরি হয়, এটা এমকেএসে, যেটা এখন অতটা ইউজ হয় না, ওটাকে তো আপগ্রেড করেই এসআই করে দেওয়া হয়েছে। আর যে ইকুয়ালস টু 4.2 ইন্টু 10⁷ আর্ক পার ক্যালোরি হয়, এটা বলবো সিজিএসএ। আচ্ছা, অনেক বইতে না অনেক রাইটার এইটাকেও সিজিএস বলেন, কারণ ফিজিক্স অথরিটি কিছু বলেনি এটা কিসে বলা যাবে, ওরাও কনফিউজ। কেন সিজিএস বলে? কারণ ক্যালোরি আছে বলে। তুই বলতে পারিস স্যার জুলও তো আছে। বলো বলো কি বলছিস? তো ওই এমকেএসটাকেও সিজিএস বলেন যে 4.2 জুল পার ক্যালোরি, কারণ ক্যালোরি আছে বলে। তুই বলতে পারিস স্যার জুলও তো আছে, এর কোনো উত্তর নেই ভাই, ঠিক আছে। তো ওটা একটা কনফিউজিং বিষয়, ভ্যালু মনে রাখ, তাতেই হবে। কাজ করা নিয়ে কথা, ঠিক আছে। ওটাই হচ্ছে তোমার লেখা ছিল, মানে এসআই সিজিএস মিশিয়ে তৈরি করা, ইউজফুল আর কি। বল, ক্লিয়ার? এগোই, ডান, দেখা গেছে। ফিজিক্স কপি তো গুড গুড গুড, রাখবি ভাই। এই রিভিশন খুব কাজে দেয়, লাস্ট মোমেন্ট রিভিশনে না হেভি ফায়দা হবে এক্সামের সময়, পুরোটা এক জায়গায় থাকবে। বলো, অনলাইন ডান, এগোই। গুড। পোর্টালে একটা রিভিশন বলে সেকশনে আমি করে দেবো, ওখানে এগুলো সব পাবি, পিডিএফ ভিডিও সব ওখানে পাবি, ঠিক আছে। না, এর কোনো নোটস নেই তো ক্লাসে, কি নোটস ভাই? এর তো নোটসে কিছু নেই। এগোই, চল। তাহলে বেসিক হিট সম্পর্কে জানা গেল। এই হিট বললেই আমাদের মাথায় ফুরফুর করে টেম্পারেচার। টেম্পারেচার ছোট থিটা, এটা হচ্ছে বড় থিটা, ঠিক আছে। টেম্পারেচারের সিম্বল ছোট থিটা বড় থিটা। টেম্পারেচার হচ্ছে ফান্ডামেন্টাল। মনে করো ইউডিএম কানেক্ট করা হবে এবার, ফান্ডামেন্টাল 7 ফান্ডামেন্টালস ছিল, মনে আছে? 7 কোয়ান্টিটিস ছিল, 7টা, তার মধ্যে টেম্পারেচার একজন, মানে ও নিজেই নিজের ডাইমেনশন, ইন্ডিপেন্ডেন্ট একদম। ওকে, ওর হেল্পে ডিরাইভগুলো তৈরি হয়। আচ্ছা, প্রেজেন্ট টাইমে কে দিয়ে ওর ডাইমেনশন বলা হচ্ছে, কেলভিনকে একটু বেশি সম্মান দেওয়া হচ্ছে। ইউনিটস এসআইতে কেলভিন, নাম কি দেখেছিস স্যার? লর্ড কেলভিন। আলাদাই হয়, আলাদাই। লর্ডটা কিন্তু ওনার খ্যাতি, জানিস তো, মানে নাম না, বাবা নাম লর্ড রাখেনি, পাগল কেউ লর্ড রাখে? হ্যাঁ, অভিয়াস ব্রিটিশ উপাধি, উপাধি লর্ড। ওনার সাইন্টিফিক জ্ঞান এত ছিল, ভগবান বানিয়েছে লর্ড। লর্ড খ্যাতি বানাতে গেলে একটু কম বকতে হবে, কাজে বেশি ফোকাস করতে হবে, কাজে বেশি ফোকাস করতে হবে, খুশি খুশি থাকতে হবে কিন্তু বুঝে। চলো, ভেরি নাইস, ভালো কথা। এদের মধ্যে রিলেশন জানাটা বিশেষ ইম্পর্টেন্ট কনভার্সনের জন্য।
আমরা বলতে পারি কনভার্সন রিলেশন। এদের মধ্যে রিলেশনকে আমরা বলতে পারি কনভার্সন রিলেশন। C/5 equals to F minus 32/9 equals to K minus 273/5। এটাকে মাস্টার ফর্মুলা বলতে পছন্দ করি আমি, মাস্টারের দেওয়া তাই। হ্যাঁ, রয়মারে R-80 করতে হবে। রয়মার স্কেল খুবই ইউজ কম হয়, খুবই খুবই, হয়তো 1 লাখটা ক্যালকুলেশন করলে দুটো কেসে ইউজ হয়। R-80 ছিল, R-80/5 মনে হয়, R/5 ছিল, হ্যাঁ R/5 ছিল, R/5 ছিল, কারেক্ট। দেখে নিচ্ছি, ওটা অতটা লাগে না, আমিও মাথায় রাখি না। এটা মেন রিলেশন, তাই তো। এখান থেকে যাই টেম্পারেচার দিক না কেন আমরা কনভার্সন করতে পারি। সাপোজ বললো ফারেনহাইট, সাপোজ বললো x ইজ সেম ইন ডিগ্রি F অ্যান্ড ডিগ্রি K, ফাইন্ড x। কোন টেম্পারেচার ফারেনহাইট স্কেলেও সেম হবে, কেলভিন স্কেলেও সেম হবে, তাহলে কি করব, x minus 32/9 ইকুয়ালস টু x minus 273/5। এবার এখান থেকে x বের করব, মনে পড়ছে? সেলসিয়াস আর ফারেনহাইটে -40 আসে, -40 যদি কোনো বডির টেম্পারেচার হয়, সেলসিয়াস স্কেল দিলেও -40 দেবে, ফারেনহাইট দিক স্কেল দিলেও -40। যদি -41 হয়, সেলসিয়াসে অন্য ভ্যালু দেবে, ফারেনহাইটে অন্য ভ্যালু দেবে। সেরকমভাবেই ডিগ্রি F আর ডিগ্রি K টা বের করবি, সামথিং একটা আসবে। আচ্ছা, আর কি বলবো এখানে? আর এখানে আমরা বলতে পারি জিরোথ ল। এটাও আমরা থার্মোডাইনামিক্সেও বলেছি, কেমিস্ট্রিতেও মেবি পড়েছিস জিরোথ ল। এটা একদম হিটের, এগুলো যে পড়ছিস না, এগুলো থার্মোডাইনামিক্স। হায়ার ক্লাসে উঠলে এগুলো হিট বলে কোনো চ্যাপ্টার নেই, সবই টিডি, সবই থার্মোডাইনামিক্স। আমি সেগমেন্ট করে পড়াচ্ছি তোদের সুবিধার জন্য। এ একটা সিস্টেম আছে, বি একটা সিস্টেম, সি একটা সিস্টেম। এ আর বি ধরে নে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, বি আর সি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। থার্মাল ইকুইলিব্রিয়ামে মানে ওদের টেম্পারেচার সেম। মনে করো তিনটে ইকুইলিব্রিয়াম বলা হয়েছিল, কেমিক্যাল, মেকানিক্যাল, থার্মাল, তাই তো। তিনটে একসঙ্গে থাকলে আমরা বলি সেই সিস্টেম থার্মোডিনামিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করেছে, মানে তার একদম মোক্ষ প্রাপ্তি হয়ে গেছে, ওই সিস্টেম একদম মোক্ষ পেয়ে গেছে ভাই, লাইফ চিল হয়ে গেছে তার। তো এ আর বি থার্মাল ইকুইলিব্রিয়াম, বি আর সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, আফটার আ সার্টেন টাইম আমরা দেখতে পাবো এ আর সি পরস্পর থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে গেছে। এ বি সি তিনটেই চলে গেছে নেট থার্মাল ইকুইলিব্রিয়ামে। এটা হচ্ছে জিরোথ ল। জিরো মানে শুরুর দিকের ল, শুরুর দিকের ল। এর সিগনিফিকেন্স, এর সব থেকে বড় সিগনিফিকেন্স হচ্ছে কনসেপ্ট অফ টেম্পারেচার। এই ল পড়েই আমরা বুঝতে পেরেছিলাম যে অবজেক্টের মধ্যে, সিস্টেমের মধ্যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দারুণভাবে সেম হতে পারে, সেটা টেম্পারেচার। কখন? ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়ামে যখন ও থাকবে তখন ওর টেম্পারেচার সেম হতে পারবে। লিখে নে, গুড। বলো, অনলাইন ডান? অনন্যা লিখছিস? গুড। বল বল বল, ডান ডান ডান। রুদ্রা ডান? মহেক? গুড, চলো এগোই এগোই এগোই, বেশ। আচ্ছা, এরপরে কি বলবো? এরপরে আমরা বলতে পারি জিরোথ ল হলো, হ্যাঁ, এই যে হিট টেম্পারেচার জানলাম, এবার হিট দেওয়া নেওয়া হতে পারে, হিট এক্সচেঞ্জ হতে পারে, তাই না? হিট এক্সচেঞ্জ হলে
টেম্পারেচারে চেঞ্জ হয়, এটা একটা খুব ভালো জিনিস। এটা একটা ক্লাস 9, তো 9, হ্যাঁ 9-এর একটা কেউ জিজ্ঞাসা করছিল যে স্যার আমরা বলি, খুব সুন্দর কোয়েশ্চেন কিন্তু এটা, তোরাও ভাবতে পারিস, বাচ্চাদের মনের প্রশ্নগুলো চরম সুন্দর হয়, বুঝলে? সো নিজের মনটাকে বাচ্চা রাখার চেষ্টা কর, কুচুটেপনা কম নিয়ে আয় মনের মধ্যে। সেটা হচ্ছে যে স্যার ফিজিক্স বলছে যে আমি হট বডি কোল্ড বডি কানেক্ট করলাম, হিট গেল, তাই তো বলি আমরা, হিট ট্রান্সফার হলো ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার, টেম্পারেচারের চেঞ্জ হলো, লজিক্যাল, টেম্পারেচার চেঞ্জ হবে না, একজন বাড়বে একজন কমবে, তাহলে কি আমরা এটা বলতে পারি যে টেম্পারেচার ট্রান্সফার হলো? ভেরি ইন্টারেস্টিং, খুবই সিম্পল প্রশ্ন, বাট ভালো প্রশ্ন, কেউ জিজ্ঞাসা করবে না কখনো তোকে, বাট তাও। টেম্পারেচার ট্রান্সফার রকমভাবে ভ্যালিড নয়, টেম্পারেচার ট্রান্সফারেবল নয়, টেম্পারেচারে চেঞ্জ হতে পারে, একটা বডির মধ্যেই টেম্পারেচার আপ ডাউন করতে পারে। ওটা একটা বডির জন্যই, ওটা ট্রান্সফারেবল নয়, মানে হিট আমরা বলতে পারি ট্রান্সফারেবল। ইনফ্যাক্ট আমরা চ্যাপ্টার ডিসকাস করেছি হিট ট্রান্সমিশন, তাই তো? টেম্পারেচারকে ওরকম ট্রান্সফারের সাথে কানেক্ট করা যায় না, টেম্পারেচার উইথইন দ্য বডি, ব্র্যাকেটে চেঞ্জ অফ ডিগ্রি অফ হটনেস, স্পেলিং কি HOTT, যা হয় ঠিক করে নিবি, হটনেস অর কোল্ডনেস, ব্যাস, এটা বডির মধ্যেকার ব্যাপার, ওর সিস্টেমের হটনেস বা কোল্ডনেস কতটা পাল্টাচ্ছে। তাহলে এখানে একটা প্রশ্ন করতে পারিস, তাহলে স্যার যদি টেম্পারেচার, এবার দেখ ওর প্রশ্নটা কিভাবে তোদের কানেকশনের সাথে লিঙ্ক হয়। IIT-তে যখন কোয়েশ্চেন বানায় না, এই লিঙ্কগুলো ভেবে বানায় ওরা, কারণ যারা বানান কোয়েশ্চেন তাদের বেসিক চরম ক্লিয়ার। টেম্পারেচার তাহলে কি বডির নিজস্ব ঘটনা, তাই তো? ওর সাথে ইন্টার রিলেটেড, বডির ভেতরকার হটনেস বা কোল্ডনেস কতটা চেঞ্জ হবে, ওটা টেম্পারেচার। হিট দেওয়া নেওয়া হতে পারে, হিট হামেশা দেওয়া নেওয়া চলছে, হিট দেওয়া নেওয়া চলছে, যেহেতু টেম্পারেচার হটনেস বা কোল্ডনেস ডিপেন্ডেন্ট উইথইন দ্য বডি, তাহলে চেক করে দেখ বা জানিস হয়তো কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। চলে আসলো কেটিজি, খেয়াল করা, মজা পেয়ে যাবি। কেটিজি কাইনেটিক এনার্জি কার থাকে সিস্টেমের, যদি আমি গ্যাসিয়াস সিস্টেম বলি, কত লিঙ্ক হবে দেখ, গ্যাসিয়াস সিস্টেম বলি, তাহলে সেখানে কাইনেটিক এনার্জি অফ গ্যাস পার্টিকলস নিতে হবে। কাইনেটিক এনার্জি অফ গ্যাস পার্টিকলস মানে KE ইকুয়ালস টু, আমাদের এসছিল 3/2 KT, 3/2 RT এসছিল, ওটা 3/2 KTও ছিল, চেক করবে, নোটস দেখবে, তাই তো? তাহলে একটা সুন্দর জিনিস এখান থেকে আসতে পারে যে টেম্পারেচার ইটসেলফ বডির নিজস্ব ঘটনা, টেম্পারেচার ডিপেন্ডেন্ট কাইনেটিক এনার্জি, তাহলে ডেফিনেটলি কাইনেটিক এনার্জি আর টেম্পারেচারের মধ্যে সুন্দর একটা রিলেশন আছে, ইজেন্ট ইট? আবার এই কথাটাও আমাদের বলা হয়েছে যে একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি, কেমিস্ট্রির ভাষায় যাকে এনথ্যালপি বলতে পারো, ইন্টারনাল এনথ্যালপি, ঠিক আছে? এনথ্যালপি মানে এনার্জি, অ্যাকচুয়ালি ইন্টারনাল এনার্জি ইউ, সেটা ফাংশন অফ টেম্পারেচার, এটা মনে পড়ছে? এটা মায়েরস হাইপোথিসিস, ঠিক আছে? মায়েরস বা মেয়ার যা বলবে, মায়েরস বলে বেটা, মায়েরস হাইপোথিসিস। তাহলে এখান থেকে আবার জিনিস কানেক্ট করতে পারো যে তাহলে ইন্টারনাল এনার্জি ইজ বেসিক্যালি দ্য ফাংশন অফ কাইনেটিক এনার্জি, একটা সুন্দর ভালো কনসেপ্ট। ইন্টারনাল এনার্জি কার উপর ডিপেন্ডেন্ট? কাইনেটিক এনার্জি, কারণ কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। আরো তো অনেক এনার্জি থাকে, কোনটা? ইন্টারনাল বলতে তো আরো অনেকগুলো বোঝায়। হ্যাঁ, থার্মোডাইনামিক্স তো ইন্টারনাল, হ্যাঁ এটা ভুল বলিসনি, এটা ফর ওয়ান অ্যাসপেক্ট বলা উচিত, তাই না? ফর ওয়ান
বা যদি ধরতে পারি টেম্পারেচারের সাথে রিলেশন কাইনেটিকেরও আছে। না ঠিক বলছে, চল এটা তাহলে আমার বলা ঠিক হবে না, এটা লিখিস না, কারণ ইন্টারনালের রিলেশন ভাইব্রেশনালের সাথেও আছে, রোটেশনালের সাথেও আছে, কাইনেটিকের সাথেও আছে। কাইনেটিক ডিপেন্ড করছে টেম্পারেচারের ওপর। ঠিক 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 চলবে। তাহলে একটা অ্যাসপেক্টে বলা যাবে ইউ ইজ ডিপেন্ডেন্ট অন কেই। ইউ কিন্তু ভাইব্রেশনাল ডিপেন্ডেন্ট, রোটেশনাল ডিপেন্ডেন্ট, আবার ওগুলোও কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ওগুলো আমাদের নেই, বাট ওগুলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে এইটুকুই থাক তাহলে। আর কি বলবো এখানে? তাহলে কেই প্রপোর্শনাল টু টেম্পারেচার, টেম্পারেচারের ফর্মুলা আসলো। আচ্ছা, আর কি বলা যাবে? হ্যাঁ, এবার যে হিট দেওয়া নেওয়ার কথা আসলো, হিট যে ট্রান্সমিট করব দেব, তার জন্য আমাদের কাছে রয়েছে ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল। ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল, ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল। এটা একটা এ বডি আছে θ1 টেম্পারেচারে, বি বডি আছে θ2 টেম্পারেচারে। সাপোজ ও একে হিট দেবে, হিট ট্রান্সফার করবে, করে আলটিমেটলি দুজনে একটা সার্টেন টেম্পারেচার থিটা, সার্টেন টেম্পারেচার থিটা, নো হিট এক্সচেঞ্জ, নো হিট এক্সচেঞ্জ কন্ডিশনে পৌঁছাবে, রাইট? তখন বলছে হিট লস্ট বাই এ, এ যে রয়েছে কতটা হিট লস্ট করছে, ধরে নে θ1 গ্রেটার দ্যান θ2, তবেই না এ থেকে বি এর দিকে হিট যাবে, তাই তো? তাহলে হিট লস্ট বাই এ, সাপোজ আমরা বললাম H1, হিট গেইনড বাই বি, তাহলে অ্যাকর্ডিং টু ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল কি বলছে? ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল ফলো করলে কি বলবো? হিট লস্ট ইকুয়ালস টু হিট গেইন। হিটের একটা ফর্মুলা আমাদের 9-10 থেকে শেখানো হয়, এম এস ডেল থিটা, 1 লিখে দিলাম চল। আর এখানে হচ্ছে এম এস ডেল θ2, m1 s1 করে দিলাম, m2 s2 করে দিলাম। বল ভাই। এতটুকু ক্লিয়ার? বল ম্যাক, বল ক্লিয়ার? গুড। ঠিক আছে রুদ্রা, বল ডাউট থাকলে বল। এস নে সি নে একই। ডান, নোট ডান। বল রে, হয়েছে তো? গুড। রুদ্রা ডান, একদম ক্লিয়ার? বল কোনো ডাউট কিছু? শাবাশ, এগোই এগোই, নাইস। এবার এখানে একটা প্রশ্ন আসে। প্রশ্ন হচ্ছে যে ওই যে প্রুফটা হলো ওটাই, এ একটা বডি আছে θ1 এ, বি একটা বডির সাথে কানেক্টেড আছে θ2 তে, হিট এক্সচেঞ্জ হয়েছে আফটার সার্টেন টাইম, এর টেম্পারেচার থিটা হয়েছে, সেপারেট করেছি থিটা, তাই তো? এর স্পেসিফিক হিট S1, স্পেসিফিক হিট S2, মাস M1, মাস M2। তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে থিটা বের করো। বিখ্যাত প্রশ্ন, বড় বিখ্যাত প্রশ্ন, ফেমাস কোয়েশ্চেন। করো দেখি। ডিরেক্ট ফর্মুলা ইউজ হবে, তাই তো?
তাহলে অ্যাকর্ডিং টু ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল হিট, ধরে নাও θ1 বড় বলা আছে, কাউকে না কাউকে বড় বলতে হবে, তাহলে HA ইকুয়ালস টু HB। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কনসিডারেশন। এখানে কনসিডার কি করা হচ্ছে? 1 নম্বর, নো ডিসিপেশন অফ এনার্জি। বুঝলে আয়ুষ? এনার্জির উল্টো পাল্টা কোনো খরচা হচ্ছে না, উল্টো পাল্টা কোনো খরচা হচ্ছে না। তোমার মা তোমাকে 10 টাকা দিল বাজার করার জন্য, তুমি ঠিক 10 টাকারই বাজার করে আনলে, 12 টাকা নয়, ধার দেনা করে আসুনি বা কমও করে আসুনি, তাহলে এনার্জি ফিক্স থাকলো। মানে আগে যত টোটাল এনার্জি ছিল, পরে টোটাল এনার্জি ফিক্সড। টোটাল এনার্জি রিমেইনস কনস্ট্যান্ট, তাই তো? আর কি বল, নো হিট এক্সচেঞ্জ উইথ কার সাথে? সারাউন্ডিংস। সারাউন্ডিংসের কোনো হাত নেই এখানে, যা হবে নিজের মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? HAM1S1 ডেল θ1 M2S2 ডেল θ2। তাহলে M1S1 ডেল θ1 কি লিখবো? এই জায়গায় কিন্তু একটা মারাত্মক ভুল হয়, একটু দেখে নে কনসেন্ট্রেটলি। ডেল θ2 কিন্তু বাবু θ মাইনাস θ2 লেখা উচিত, তাই নয় কি? তাই কি লেখা উচিত নয়? কেন লিখবো? এর জন্য θ1 মাইনাস θ2 লেখা উচিত, বাট এট দ্য কেস অফ বি উই শুড রাইট θ মাইনাস θ2। ওয়াই? এটা কেন? কে পারবে? Why this thing? বল রে। আরে সিম্পল ভাই, বি হিট নিচ্ছে, ও তো টেম্পারেচার বাড়বে। আরে यार, এ টেম্পারেচার বেশি, তাহলে এ হিট দিচ্ছে বি কে, বি টেম্পারেচার, বি হিট নিচ্ছে, so the temperature of B should increase, so definitely theta should be greater than θ2. very common sense, very common sense. তাহলে এখান থেকে তোমরা নিজেরা সলভ করো, তো প্র্যাকটিস হয়ে যাবে। সলভ করে আমাকে বলো থিটা কত আসছে, থিটা কত আসছে? দেখ এরকম আসবে, M1S1 θ1 প্লাস M2S2 θ2 বাই M1S1 প্লাস M2S2। দেখতে এটা আসছে কিনা, জলদি। আসলো? বল রে, কারোর আসেনি অনলাইন? কত শেষ? গুড। এটা একটা জেনারেল ফর্মুলা ফর টু বডিজ। তিনটে বডি হলে কিন্তু ওইভাবে ট্রিট করতে হবে, তখন দেখতে হবে কে নিচ্ছে কে দিচ্ছে, অ্যাকুমুলেট করতে হবে। করা যাবে, আসতেই পারে প্লাস M2 M3 S3 আসতেই পারে, মেবি, ক্যালকুলেশন ডিপেন্ড করবে।
যেটা আমি বলতে চাইছি এখানে, যেটা লেকচারেও ডিসকাস করিনি, এখানে তোমাদের জন্য বোনাস এটা। কেস 1, ইফ যদি দুটো ইকুয়াল মাসের বডি নেওয়া হয়, এখান থেকে ডাইরেক্ট নিটে আর ওয়েব জিতে কোয়েশ্চেন পাবে, বুঝলে? ডাইরেক্ট যদি দুটো সেম হয় তাহলে বলো কিরকম ফর্মুলা দাঁড়াচ্ছে। থিটা, খেয়াল করো, এম এম ওপরে যাচ্ছে, নিচে এম এম যাচ্ছে, তাহলে S1 থিটা 1 S2 থিটা 2 বাই S1 প্লাস S2। এটা একটা সুন্দর জিনিস। কেস 2 ডিসকাস করতে পারো, কেস 2 ডিসকাস করতে পারো যে S1 S2 সেম বললে হবে না, স্পেসিফিক হিট সেম হলে তো ব্যাপারটা জমবে না। হ্যাঁ, আর কি বলা যেতে পারে? সাপোজ ধরো আমি যদি বলি, আচ্ছা মাস ইনটু স্পেসিফিক হিট কোন কোয়ান্টিটিকে বোঝায় মনে আছে? স্পেসিফিক হিট মাস ইনটু স্পেসিফিক হিট ওয়াটার ইকুইভ্যালেন্ট বলছে। কে পারবে? হবে? দেখ, মাস ইনটু স্পেসিফিক হিট যদি হয় তাহলে কি হয়ে যাবে? হিট বাই টেম্পারেচার। হিট বাই টেম্পারেচার, হিট বাই টেম্পারেচার কার ফর্মুলা ছিল? হিট বাই টেম্পারেচার, হিট বাই টেম্পারেচার থার্মাল, থার্মাল ক্যাপাসিটি বা থার্মাল হিট ক্যাপাসিটি সবই চলবে, স্পেসিফিক কথাটা চলবে না। ইয়াদ আয়া? মনে পড়লো? আরেকবার বলি ফিরছে স্যার। আমি বললাম মাস ইনটু স্পেসিফিক হিট, এটা কাকে বোঝাচ্ছে? মাস ইনটু স্পেসিফিক হিট। মাস ইনটু স্পেসিফিক হিট মানে কি হবে? মাস, আরে হিট ইকুয়ালস টু মাস ইনটু স্পেসিফিক হিট ইনটু টেম্পারেচার চেঞ্জ। সো মাস ইনটু স্পেসিফিক হিট ইজ হিট বাই টেম্পারেচার চেঞ্জ। তাহলে চেঞ্জ অফ হিট ইন পার ইউনিট টেম্পারেচার। ডেফিনেশন চেক কর, থার্মাল ক্যাপাসিটি বা থার্মাল হিট ক্যাপাসিটি, থার্মাল হিট ক্যাপাসিটি, তাই তো? এসটি বললাম, চল থার্মাল হিট ক্যাপাসিটি। কি রে অনলাইন বল, মনে পড়ছে? তাই ছিল ম্যাগ, মনে পড়ছে? তাই ছিল তো? কি রে হলো? থার্মাল হিট ক্যাপাসিটি বা হিট ক্যাপাসিটি যা বলবি, স্পেসিফিক কথাটা চলবে না। থার্মাল ক্যাপাসিটি অনেক বইতে লেখা থাকে, স্পেসিফিকটা চলবে না, কারণ স্পেসিফিক হওয়া মানে মাস ফিক্সড। আরে মাস ফিক্সড বলি তো স্পেসিফিক বলছে ভাই, সার্টেন বলছে না, সার্টেন। কারেকশন, যদি থার্মাল হিট ক্যাপাসিটি সেম হয় তাহলে একটা ঝিঙ্গালালা ফর্মুলা আসবে, থার্মাল হিট ক্যাপাসিটি সেম, তার মানে ST1 ইকুয়ালস টু ST2, তার মানে M1S1 ইকুয়াল টু M2ST ইকুয়াল টু MS। বল সমদীপ, তাহলে দেখ তো থিটা কি দাঁড়াচ্ছে? থিটা দাঁড়াচ্ছে থিটা 1 প্লাস থিটা 2 বাই এটা, তার মানে অ্যাভারেজ অফ টেম্পারেচার। বল হ্যাঁ কি না? এটা একটা কনসেপ্ট, এখান থেকে চিন্তা করতে পারিস। থার্মাল হিট ক্যাপাসিটি যদি সেম থাকে, সেম হয়ে গেছে কোনো কারণে বা সেম নেওয়া হয়েছে ধরে নে, তাহলে ওদের যদি করানো হয়, হিট এক্সচেঞ্জ করানো হয়, তাহলে ফাইনাল হিট হবে দুটোর অ্যাভারেজ। তাই তো? হলো? বল, তাহলে ভালো জিনিস হয়ে গেল।
ওই জন্য রিভিশন ক্লাস অ্যাটেন্ড করাটা খুব দরকার। নতুন কিছু জানবি। আরে তোরাও পড়ছিস, আমিও পড়ছি, আমিও জানছি, আমি যা জানাচ্ছি তাই শেখাচ্ছি। কি সমদীপ? ইয়েস, ইটস অল অ্যাবাউট লার্নিং। যত শিখবে তত জানাবে। আচ্ছা, আর এখানে কি বলার মতো রয়েছে বেসিক হিটে? বাকি তো কিছু ছিল না, বাকি ট্রিপল পয়েন্ট ছিল, গ্রাফ ছিল, ফর্মুলা আর কিছু ছিল না। ফর্মুলা তো আছে, না সরি, ল্যাটেন্ট হিটের ফর্মুলা আছে। ল্যাটেন্ট হিটের ফর্মুলা, বাবু হিটের তো দুটোই ফর্মুলা, এমএস ডেল থিটা, ল্যাটেন্ট হিট। ব্যাস, হিট একদম জেন্টলম্যান ভাই। ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিট যদি নোটস ফলো করিস দেখবি আমি হিটকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করেছিলাম, সেন্সিবল হিট আর ল্যাটেন্ট হিট, মনে আছে? সেন্সিবল হিট সেটা যেটা আমরা ফিল করতে পারবো, বুঝলে, সেন্স করবো, মানে হাত দেবো টুক করে গরম লাগবে, ক্যান বি ফিল্ড। ল্যাটেন্ট হিট কিন্তু ফিল করা যায় না, মানে ওই হিটটা, ওই গরমটা ফিল করতে পারবো না, কিন্তু হিট নিয়ে বেরিয়ে যাবে। যেমন বরফ যদি হাতে রাখি, ও কিন্তু ল্যাটেন্ট হিট নিয়ে জল হয়ে গেল, কিন্তু এই হিটটা আমি ফিল করতে পারলাম না, বরঞ্চ আমার মনে হলো হাত ঠান্ডা হয়ে গেছে। ল্যাটেন্ট হিটের হিটটা ফেল্ড হয় না, ঠিক আছে? ওই জন্য সেন্সিবল আর ল্যাটেন্ট মানে নন সেন্সিবল আর কি। ল্যাটেন্ট হিটের জন্য এটা এল, এটা মানে হচ্ছে হিট পার ইউনিট মাস। এর ডেফিনেশনটা এইভাবে ঠিক করা হয়েছে, তার মানে H/m ফরম্যাটে ঠিক করা হয়েছে, H/m ফরম্যাটে, তাই তো? হিট পার ইউনিট মাস, কারেক্ট। আচ্ছা, এর ডাইমেনশন চিন্তা করতে পারি, তাহলে এসআইতে বলা হতো জুল পার কেজি, সিজিএসে বল ক্যালোরি পার গ্রাম, অনেকে আর্ক পার গ্রাম লেখে, চলবে, এনার্জিরই ফর্মুলা। এর ডাইমেনশনটা বিশেষ করে দেয় এক্সামে, কেটে যাবে, তাহলে শুধু L²T-2। খেয়াল রাখিস এই এলটা কিন্তু ল্যাটেন্ট হিট, এই এলটা কিন্তু লেন্থ, গুলিয়ে ফেললে কিছুই না। আর বল, আর বল, ঠিক আছে? আচ্ছা, একটা যদি আমি ফেজর ডায়াগ্রাম করি, ফেজর বোঝো তো? ফেজর ডায়াগ্রাম নিয়ে কিন্তু আমরা থার্মোডাইনামিক্সে ভালো চর্চা করেছি। আরে কিছুই না, প্রেসার ভলিউম ডায়াগ্রাম, নাম দিয়ে দিয়েছে, কি করা যাবে আর। পিভি ডায়াগ্রাম, পিভি ডায়াগ্রামকে বলেছে ফেজর ডায়াগ্রাম, নাম দেওয়াও ঠিকই আছে, বলছি বটে। ফেজর মানে কি? ফেজকে বোঝাচ্ছে, সলিড ফেজ, লিকুইড ফেজ, গ্যাসিয়াস ফেজ, ওই জন্য বলছে ফেজর। সাপোজ একটা রকম গ্রাফ আছে, আমি একটা আরবিটারি গ্রাফ করছি, কোনো রকম এই নয়, জাস্ট একটা নর্মাল ফিল দেওয়ার জন্য। ধরুন একটা গ্রাফ আছে লাইক দিস, এরকম সাপোজ আছে, কথার কথা বলছি, ঠিক আছে? এই গ্রাফ থেকে কি কি পয়েন্ট আমরা পেতে পারি দেখ, এই গ্রাফ থেকে কি কি পয়েন্ট আমরা পেতে পারি, ঠিক আছে? এই জায়গাটায় তোর দাঁড়া, 1 মিনিট দাঁড়া, এটা এভাবে করিস না, এটাকে তুই এইভাবে করতে পারিস, টেম্পারেচার ভার্সেস হিট করতে পারিস, বুঝলি? ফিল দেওয়ার জন্য টেম্পারেচার ভার্সেস হিট করতে পারিস। দেখ, এই যে এই পয়েন্টটা, অ্যাক্সিস কিন্তু উল্টো থাকতে পারে, গ্রাফটা ওরা ওইভাবে দিয়ে দেবে, জাস্ট আমি ফিল দেওয়ার চেষ্টা করছি এখানে, ঠিক আছে আয়ুষ? যে কি হয় খেয়াল কর, এবি আর সিডিতে, এবি আর সিডি, সমদীপ, টেম্পারেচার ফিক্সড আছে। এরকম গ্রাফ দিলে অ্যাপ্রোচ কিভাবে করবি, আইডিয়া কিভাবে গ্রো করবি, সেটা শেখাচ্ছি। এবি আর সিডিতে টেম্পারেচার ফিক্সড, হ্যাঁ কি না বল? হিট রয়েছে, ভাই অবশ্যই হিট আছে।
এতে সাপোজ হিট ছিল কিছু একটা, 0 বললে 0 বল, কোনো ভ্যালু দিলে ভ্যালু বলবো। বিতে হিট বেড়েছে, সিতে সার্টেন, ডিতে বেড়েছে, ইতে তো আরো বেড়েছে। হিটের খেলা আছে, হিট চেঞ্জ হচ্ছে, কিন্তু এবি আর সিডিতে টেম্পারেচার ফিক্সড। তাহলে এই জায়গায় যে হিটটা রয়েছে, সাপোজ দিস ইজ H1, আর এইটুকু জায়গায় ভালো করে দেখ, কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন তৈরি করছি। আর এই যে এইখানে যে হিটটা H2, এই যে H1 and H2 এরা হচ্ছে linked with latent heat। এরাই কিন্তু ল্যাটেন্ট হিটের সাথে লিঙ্ক করা হিট। মেবি এখানে ধরে নে মাস L1 দিয়ে দিলাম, মাস সেম থাকলে সেম বসাবো। আমি ধরলাম একটা নর্মাল ফর্মুলা M1L1 M2L2, মানে এবি সেকশনে আর সিডি সেকশনে কিন্তু ল্যাটেন্ট হিটের খেলা চলছে। এইটুকু জায়গায় কিন্তু ল্যাটেন্ট হিটের খেলা চলছে, টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে স্যার এইগুলোতে কি চলছে? এইগুলোতে বাবু স্পেসিফিক হিটের খেলা চলছে। স্পেসিফিক হিট বা নর্মাল সেন্সিবল হিট, স্পেসিফিক হিট বলবো না, আমি বলবো সেন্সিবল হিট। সেন্সিবল হিটের খেলা চলছে, এইখানেও তাই সেন্সিবল হিটের খেলা চলছে। ধরার চেষ্টা কর, মানে যেখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, বি থেকে সি, ডি থেকে ই, এখানে কি হচ্ছে? এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ মানে এখানে হচ্ছে সেন্সিবল হিটের খেলা চলছে, সেন্সিবল হিটের খেলা চলছে। ধরতে পারলি কিনা দেখ। হলো, দারুণ কনসেপ্ট শিখলি, বল আয়ুষ, ঠিক আছে? ক্লিয়ার তো? মানে এটাই ফিল হচ্ছে যে টেম্পারেচার ফিক্স থাকলে ল্যাটেন্ট হিট খেলবে, টেম্পারেচার চেঞ্জ হলে সেন্সিবল হিট খেলবে। মানে সেন্সিবল হিট মানে এম সি ডেল থিটার যে হিটটা, আর ল্যাটেন্ট মানে এমএল এর যে হিটটা, এমএল মিলিলিটার ভেবে বুঝিস না আবার, ঠিক আছে? এটা পিভি ডায়াগ্রাম না করে টিএইচ ডায়াগ্রাম করে দে, টেম্পারেচার হিট, ওটাও ফেজর ডায়াগ্রামই বলতে পারিস, কারণ ফেজ কে বোঝাচ্ছে, এবি একটা ডিফারেন্ট ফেজ, সিডি একটা ডিফারেন্ট ফেজ, বুঝলি? টেম্পারেচার কমছে। হলো হলো, ডান। এটা কিন্তু আবারও বলছি, কোনো এক্সপেরিমেন্টাল গ্রাফ না, আমি জাস্ট ভেবে দিলাম। এরকম গ্রাফ কিন্তু সাপোজ এক্সামে এরকম গ্রাফ দিয়ে দিল, ধরা যাবে কনসেপ্টটা, এই জায়গায় টেম্পারেচার ফিক্সড আছে, আরে ভাই এই জায়গায় টেম্পারেচার ফিক্সড আছে, এখানে ফিক্সড আছে, তারপরে এখানে ল্যাটেন্ট হিট খেলছে, অন্য জায়গায় সেন্সিবল হিট এম সি ডেল থিটা খেলছে,
ওই ফিল্ডটা যাতে খেয়াল রাখতে পারিস। ঠিক আছে রুদ্রা, ক্লিয়ার? কনসেপ্টটা ধরা গেল? গুড। ম্যাক ওকে, ভেরি নাইস। অনন্যা, গুড গুড, ভেরি গুড ভেরি গুড। চলো, আর কি ছিল বল? বেসিক হিরে তো আর কিছু ছিল না তো, 3টে লেকচার তো, 3টে লেকচার। তাহলে আমরা এক্সপ্যানশনে হালকা চর্চা করতে পারি। এক্সপ্যানশন নিয়ে, এক্সপ্যানশন 3টে এক্সপ্যানশন ডিসকাস করা হয়। 3টে এক্সপ্যানশন একটু ভালো করে করিস, কারণ খুব অল্প অল্প করে সব বইতে দেয়া থাকে, বাট একটু ডিটেল ডিসকাশন করলে ভালো। কোয়েশ্চেন কোত্থেকে দেবে কে জানে। তো এক্সপ্যানশন আমরা ক্যাটাগরাইজ করেছিলাম। এর তো আমরা সলিডে আমরা 3টে ক্যাটাগরি করেছিলাম, মনে কর। 3টে করেছিলাম। একটা হচ্ছে লিনিয়ার বলেছিলাম, আর একটা বল এরিয়াল বা সুপারফিশিয়াল যাকে বলা হয়। একদম সুপারফিশিয়াল, আর একটা হচ্ছে কিউবিক্যাল। ভলিউম যেখানে হয়, ভলিউম কেন বলে না, কারণ গ্যাসের জন্য ভলিউমটা দিয়ে দেওয়া হয়েছে ওই সেন্সে। লিকুইডে একটা বলে রিয়েল এক্সপ্যানশন, হ্যাঁ, এটাকে বলে অ্যাপারেন্ট এক্সপ্যানশন। গুড, রিয়েল এক্সপ্যানশন, অ্যাপারেন্ট এক্সপ্যানশন। গ্যাসের ক্ষেত্রে প্রেসার এক্সপ্যানশন, আর একটা হচ্ছে ভলিউম এক্সপ্যানশন। এখানে ভলিউমটা দেওয়া আছে বলে ওখানে ভলিউমটা বলা হয় না। ঠিক আছে, কিউবিক্যাল মানে কিন্তু সলিডের ভলিউমকে বোঝাচ্ছে, তাই তো? যদি প্র্যাকটিক্যালি দেখি, জেনারেল ফর্মুলা অফ এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট অর এক্সপ্যান্সিভিটি কথাটা ইউজ করা হয়েছিল। এক্সপ্যান্সিভিটি গুণক বা গুণাঙ্ক। ঠিক আছে, জেনারেল ফর্মুলা যদি বলি যে কোনো এক্সপ্যান্সিভিটির, ই নাম দিলাম ধরে নে, তার ফর্মুলা হচ্ছে ডেল এক্স বাই এক্স ইন্টু ডেল থিটা, তাই তো আয়ুষ? বা ইউ ক্যান সে 1/x ডেল এক্স ডেল থিটা। স্যার কোনটা কি? এক্স হচ্ছে কোয়ান্টিটিটা, কোয়ান্টিটি, বা বলতে পারিস ইনিশিয়াল কোয়ান্টিটি। ইনিশিয়াল কোয়ান্টিটি। ডেল এক্স মানে হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি, আর ডেল থিটা সবাই বুঝতে পারছে টেম্পারেচার চেঞ্জ, তাই তো? বলো, এক্সপ্যান্সিভিটি বলতে পারি আমরা। লিখে নে। বলতে হয়েছে? ফাস্ট বাবু, ফাস্ট। এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা এক্সপ্যান্সিভিটি বের করার, কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন দিতে পারে। কিরকম স্যার? কিরকম? একটা অ্যাডভান্স লেভেলের, যেই লেভেলের কোয়েশ্চেন কিরকম হতে পারে, ধরুন একটা কোয়ান্টিটি আছে, এক্স আছে, সেটার ফাংশন অফ থিটা, থিটা চেঞ্জ করলে এক্স চেঞ্জ হবে। সাপোজ কথার কথা, এটা বলা আছে 3 থিটা স্কোয়ার মাইনাস সে 2 থিটা, তাহলে থিটা পাল্টালে এক্স পাল্টাচ্ছে। এক্স লেন্থ হতে পারে, ভলিউম হতে পারে, কুছবি হতে পারে, কুছবি হতে পারে। ঠিক আছে, আচ্ছা, ইনিশিয়াল এক্স যে কোয়ান্টিটিটা ধরে নিয়েছিল 6 ইউনিট, 6 ইউনিট, তা তোমায় বের করতে বলা হলো ফাইন্ড
থার্মাল এক্সপ্যান্সিভিটি, থার্মাল এক্সপ্যান্সিভিটি, বল এবার থার্মাল এক্সপ্যান্সিভিটি কর দেখি। ম্যাথামেটিক্স দেওয়া হলো। থার্মাল আরে ই চেয়েছে ভাই, এক্সপ্যান্সিভিটি ই চেয়েছে। ও ঠিক আছে। হচ্ছে জব পাবো, বল। অনলাইন পড়া যাচ্ছে? অবভিয়াস। তাহলে গিভেন কি আছে? x ইকুয়ালস টু 3 থিটা স্কোয়ার মাইনাস 2 থিটা। আমাকে এক্সপ্যান্সিভিটি বের করতে গেলে dx d থিটা লাগবে। dx d থিটা ইকুয়ালস টু 3 দুগুণে 6, 6 থিটা মাইনাস 2, 3 2 6, 6 থিটা মাইনাস 2, তাই তো? তাহলে নাও এক্সপ্যান্সিভিটি ই কি বলা আছে? 1/x ইন্টু dx d থিটা। 1/x মানে 1/6, এটা হচ্ছে 6 থিটা মাইনাস 2। তার মানে বলতে পারিস থিটা মাইনাস 1/3। থিটা যদি বলে দেয়, ভেরি নাইস ব্যাপার, কোনো সমস্যা নেই। ই এর ইউনিট কি হবে? থিটা যেভাবে বলবে, ডিগ্রি সি -1 হতে পারে, ডিগ্রি এফ -1 হতে পারে, কে -1 হতে পারে। ঠিক আছে? আজকেই তোদের ব্যাচের আগে একটা কোয়েশ্চেন করাছিলাম ক্লাস 10 কে, বলছে প্রুভ দ্যাট লিনিয়ার এক্সপ্যান্সিভিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ লেন্থ। লিনিয়ার এক্সপ্যান্সিভিটি মানে আলফা এক্স এর ওপর ডিপেন্ড করে না। লজিক্যাল, ইউনিট বের করে দিলেই হবে, ডাইমেনশন বের করে দিলেই হবে। ইউনিট ডাইমেনশনেই তো লেন্থ নেই, তো ডিপেন্ডেন্সি কি করে আসবে? ই তো ডিপেন্ড করছে থিটার ওপর। ই ডাইমেনশনালি ইজ ডিপেন্ডেন্ট অন থিটা -1, তাই তো? তাহলে ডেফিনেটলি ই ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ডিস্টেন্স। ই ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। এক্স আমার কুছ ভি হতে পারে, লেন্থ হতে পারে, এরিয়া হতে পারে, ভলিউম হতে পারে। ই কার উপর ডিপেন্ড করছে? ই ইজ অনলি দ্য ফাংশন অফ থিটা। ভেবে দেখ, ই কার ফাংশন? থিটার ফাংশন না? থিটা চেঞ্জ করলে ই চেঞ্জ হয়ে যাবে, এক্স এর উপর তো ডিপেন্ড করছে না। এটা লেখাটা ঠিক হবে না, কারণ ই কনস্ট্যান্ট থাকে। কারণ হিসাব কিসে করা হয়? ইউনিট থিটাতে। ওটা লেখাটা ঠিক হবে না, ওটা বাদ দিয়ে। তাহলে ই এক্স এর ওপর ডিপেন্ড করছে না, তাই তো? এটা লেখাটা বেটার। ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ফর এ ফিক্সড মেটেরিয়াল
যদি একটা নির্দিষ্ট মেটেরিয়াল নিস, ই ইজ কনস্ট্যান্ট। লোহা লোহা কনস্ট্যান্ট, লোহা কনস্ট্যান্ট, সমস্ত লোহার যে কোনো পিসেস ই কনস্ট্যান্ট, জাস্ট লাইক ডেন্সিটি, জাস্ট লাইক ডেন্সিটি, ডেন্সিটির মতো কনস্ট্যান্ট। ঠিক আছে বস? ওকে, ফাইন, নাইস। বল, লেখা বাকি থাকলে বল আরো। ডান, এগোই এগোই, গুড। এটা অনলাইন, ডান। হ্যালো হ্যালো, গুড। একটু যদি হালকা সলিড এক্সপ্যানশন নিয়ে চর্চা করি, বেশ জীবনটা ধন্য হয়ে যাবে। সলিডের লিনিয়ার এক্সপ্যানশনের জন্য আলফা ঠিক করা হয়েছে, আলফা 1/L ডেল এল ডেল থিটা। এলটা ইনিশিয়াল ওভিয়াস, একটু আগে সাম করা হলো। সুপারফিশিয়াল বলতে পারি, সুপারফিশিয়াল বিটা বলতে পারি 1/সারফেস ডিএস ডি থিটা। আমরা কিউবিকাল বলতে পারি, কিউবিকাল বলতে পারি গামা 1/v ডিভি ডি থিটা, ইজন্ট ইট? তিনটের মধ্যে সুন্দর মিষ্টি করে একটা রিলেশন আছে, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। তার মানে 6 আলফা 2 বিটা, না 3 বিটা, 6 দিয়ে করছি না, 3 বিটা 2 গামা। ক্লাস 10-এ কোশ্চেনটা প্রচুর দিত, মনে পড়ছে? হলো? তোমরা ডেফিনেটলি বলবি গামা ইজ গ্রেটার দ্যান বিটা ইজ গ্রেটার দ্যান আলফা, তাই না? डन, ঠিক আছে না? ওকে ওকে। আচ্ছা, আরেকটা জিনিস বলতে পারিস যে তুই আমাকে গামা কি পাস বল। গামা আমরা পাই যে 1/v ডিভি ডি থিটা বা ইয়া ফির 1/v ডেল ভি ডেল থিটা। আমি যদি তোর করি কি বলে, থিটা যদি বাড়িয়ে দিই, থিটা বাড়িয়ে দিই, ভলিউম কি হয়? বেড়ে যাবে, ভলিউম বাড়বে না, ভি ইনক্রিজেস। আরে টেম্পারেচার দিচ্ছে, ওটাই তো এক্সপ্যানশন, এক্সপ্যান্ড হচ্ছে না, বাড়ছে বাড়ছে ভাই, ভি বাড়ছে, ভলিউম বাড়ছে। মানে ব্যাপারে যদি এখান থেকে দেখতে চাস, যদি বলিস এখান থেকে দেখাবো যে সো ডেল ভি ইকুয়ালস টু গামা ইন্টু ভি ইন্টু ডেল থিটা। তুই টেম্পারেচার চেঞ্জ বাড়িয়ে দিচ্ছিস, সো খেয়াল কর আয়ুষ, ডেল ভি বেড়ে যাবে, কারণ ভি ইনিশিয়াল কনস্ট্যান্ট, গামা কনস্ট্যান্ট, ডেল ভি মানে কি ছিল? v2 মাইনাস v1, v1 কনস্ট্যান্ট, তাহলে v2 বেড়ে যাচ্ছে। এটাই তো এক্সপ্যানশন, এটাই তো এক্সপ্যানশন। টেম্পারেচার চেঞ্জ বাড়াচ্ছি মানে ফাইনাল বাড়ছে টেম্পারেচার, তাহলে ভলিউম চেঞ্জও বাড়বে, তার মানে ফাইনাল ভলিউমও বাড়বে। তাহলে এখান থেকে আমি একটা সুন্দর কনসেপ্ট গ্রো করতে পারি যে তাহলে স্যার ডেল থিটা যদি বাড়ে
তাহলে ডেনসিটি চেঞ্জও বাড়বে, তাহলে ফাইনাল সরি ডেনসিটি চেঞ্জ কমবে, ফাইনাল ডেনসিটি ডিক্রিজ করবে। একটা প্রুফ ছিল মনে কর, রো 2 বের করতে হয়েছিল, ডেনসিটি ডিক্রিজেস উইথ ইনক্রিজ অফ ভলিউম। ডেনসিটি ডিক্রিজেস ডিউ টু থার্মাল এক্সপ্যানশন। থার্মাল এক্সপ্যানশন হলে ডেনসিটি কমে যাবে, ওটাই বলছে। बोले बार ठीक है ना, ओके। আচ্ছা, তাহলে এটা তো চর্চা করা গেল সলিডকে নিয়ে। আমরা লিকুইডকে নিয়ে চর্চা করতে পারি। লিকুইড এক্সপ্যানশন, এটাও ডিটেলসে ডিসকাস করা হয়েছিল। লিকুইডের একটা হয় রিয়াল, রিয়ালের জন্য গামা আর সিগনিফাই করা হয়েছে, আর একটা হয় অ্যাপারেন্ট, অ্যাপারেন্টের জন্য গামা এ সিগনিফাই করা হয়েছে। এদের মধ্যে রিলেশন হচ্ছে গামা আর ইজ গ্রেটার দ্যান গামা এ, এবং গামা আর ইকুয়ালস টু গামা অ্যাপারেন্ট প্লাস গামা ভেসেল। এটা হচ্ছে কিউবিকাল অফ সলিড ভেসেল। কিউবিকাল মানে কিউবিকাল এক্সপ্যানশন, কিউবিকাল এক্সপ্যানশন অফ সলিড ভেসেল। সলিড ভেসেল যে আছে তার কিউবিকাল এক্সপ্যানশন অ্যাড হয়। গামা আর একটা ভালো জিনিস এখান থেকে বলছি, when temperature increases, লিকুইডের কার অফ লিকুইডের যখন টেম্পারেচার বাড়ে, লিকুইডের যখন টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার ইনক্রিজ করে, বাড়ে টেম্পারেচার ইনক্রিজ করে, তাই তো? টেম্পারেচার ইনক্রিজ করলে গামা আর ফিক্স থাকে, চেঞ্জ কে হয়? গামা এ চেঞ্জ হয়, গামা ভি চেঞ্জ হয়। ভেরি ইন্টারেস্টিং থিং, চেঞ্জেস। ওই জন্য তোমাদের বলা হয়েছিল গামা আর লিকুইডের বলতে পারো সেলফ প্রপার্টি অর ফান্ডামেন্টাল প্রপার্টি, মানে নিজের প্রপার্টি। গামাটা ফিক্স থাকে, কিন্তু গামা এ এটা ভ্যারিয়েবল। নিজের প্রপার্টি কোনটা হবে? যেটা চেঞ্জ হবে না। মনে করো তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম, তোমাদের নিজের প্রপার্টি কি? ফাঁকি মারা, পড়াশোনা না করা, অত্যাধিক ফোন ঘাটা, তাই না? ফালতু জিনিসে ফোকাস করা, কি ডিস্ট্র্যাক্ট হওয়া বারবার, ওটা তোমাদের নিজস্ব প্রপার্টি, ওটা হচ্ছে ফান্ডামেন্টাল। লিকুইডেরও তাই, সেলফ প্রপার্টি হচ্ছে রিয়েল, যেটা ফিক্স থাকে। কারণ অ্যাপারেন্ট মানে মনে করো শুধু লিকুইড ছিল, অ্যাপারেন্ট মানে কি বলা হয়েছিল? অনলি লিকুইড, তাই তো? আর রিয়েল মানে তো লিকুইড প্লাস ভেসেল। তো লিকুইড প্লাস ভেসেলটা চেঞ্জ হয়ে গিয়ে অটো অ্যাডজাস্ট হয়ে যায়, তার ফলে কি হয়? গামা আরটা ফিক্স থাকে, এটাই। কি রুদ্রা, ঠিক আছে তো? ভ্যারিয়েবল উইথ টেম্পারেচার, টেম্পারেচারের সাথে সুন্দর করে ভ্যারি করে। হলো কি মেহেক? ঠিক আছে, ওকে, গুড। বল কিছু কোয়ারিজ থাকলে বল, কিছু মনে যদি প্রশ্ন ফুরফুর করে বল। রুদ্রা, তোমার কোনো প্রশ্ন, ফুরফুর করা প্রশ্ন?
ওকে অনন্যা এনি কোয়েশ্চেন এনি থট এনি থিঙ্কিং আয়ুষ মহারাজ আপনার কোনো প্রভু আপনার আপনার ভেরি নাইস তাহলে লিকুইড হলো গ্যাস একদম ইজি ব্যাপার ছিল গ্যাসিয়াস এক্সপ্যানশন আমি কিন্তু প্রত্যেকটা এক্সপ্যানশনে কিন্তু ভালো করে করানো হচ্ছে তাই তো নোটস ভালো করে বানাবি কারণ ঠিকঠাক করে ডিটেলস দেখবি নেই মানে সবটা এক জায়গায় নেই খাপছাড়া ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে ঠিক আছে সিবিএসসি বোর্ডে তো ভালোভাবে নেই এছাড়া ওরা ফলো কর প্রদীপ ফলো কর দেখবি টপিক করে করে দেওয়া আছে অল্প অল্প করে জাস্ট হেডিং করে করে তো তার প্রবলেম এনসিআরটি তো ছেড়েই দে ওই জন্য নোটসটা ভালো করে বানা সেটা আমি আগেও বলেছি নোটস ভালো করে রেডি করিস ওটা তোর বেস বিশ্বাস কর ওটা বেস যদি ওটা স্ট্রং থাকে না তো এরপরে যতই স্ট্যান্ডার্ড বই পড় তোর প্র্যাকটিক্যালি ইজি লাগবে এইচ.সি. ভার্মা পড়লেও ইজি লাগবে বুঝলে এইচ.সি. ভার্মা বেস্ট বুক ফিজিক্সের আমাদের 11-12 সেটা এইচ.সি. ভার্মার দত্তপাল হেভি লাগবে মজা পেয়ে যাবি আচ্ছা হ্যাঁ স্যার কথাটা বলেছিল আচ্ছা এটা ডিপ মিনিং এটা এই মস্তি লাগবে যাই হোক চলো কি বলছি আমি ভুলে গেলাম গ্যাসিয়াস এক্সপ্যানশন গ্যাসিয়াস এক্সপ্যানশনকে দুটো ক্যাটাগরি আবার করালো তো বললামই ভলিউম এক্সপ্যানশন বলা হলো একটা আর একটা হলো প্রেসার এক্সপ্যানশন তাই তো ভলিউম এক্সপ্যানশন প্রেসার এক্সপ্যানশন ভলিউম এক্সপ্যানশনে বলা হলো প্রেসার ফিক্স রাখো লজিক্যাল ভাই ভলিউম চেঞ্জ হবে তো প্রেসার ফিক্স রাখতে হবে কারণ গ্যাসের তো তিনটে প্রাইমারি কোয়ান্টিটি প্রেসার ভলিউম টেম্পারেচার তো টেম্পারেচার এমনি পাল্টাচ্ছিস এক্সপ্যানশন করছিস না তাহলে প্রেসার ভলিউমের মধ্যে একজনকে ফিক্স কর আর প্রেসার এক্সপ্যানশন মানে ভলিউম কনস্ট্যান্ট প্রেসার এক্সপ্যানশন মানে ভলিউমি কনস্ট্যান্ট তো যেটা কনস্ট্যান্ট থাকে তার বেসিসে সিম্বল ঠিক করেছেন আমাদের ফিজিক্সের দাদুস দিদাস মসাস অ্যান্ড মাসিস তাহলে গামা পি চেঞ্জ কে হচ্ছে ভলিউম চেঞ্জ হচ্ছে তাহলে 1/v ডেল ভি বাই ডেল থিটা তাই তো মানে 1/v ডিভি ডি থিটা বলতে পারিস এখানে গামা ভি 1/p হবে বস ডেল পি বাই ডেল থিটা তার মানে 1/p ডিপি ডি থিটা বস বলো বলো চেক করো কি মনে পড়ছে তো গুড এগোই আচ্ছা এদের মধ্যে সুন্দর একটা দুষ্টু মিষ্টি রিলেশন ছিল দুষ্টু অ্যান্ড মিষ্টি রিলেশন মনে আছে গামা পি গামা ভি এর মধ্যে রিলেশন গামা পি গামা পি মাইনাস রিভিশন বাবু একদম রিভিশন করছো না বস ডিগ্রি সি -1 গামা পি আর গামা ভি মনে করো ডেরিভেশনটা করিয়েছিলাম বয়েলস ল ইউজ করে ডেরিভেশনটা করিয়েছিলাম গামা পি গামা ভি এদের ফিক্সড ভ্যালু এনি গ্যাস আরে ওটাই তো চার্লস ইউজ করেছিলেন মনে করো 1/273 চার্লস তো চালাক ভাই তুমি কি ভাবছো গামা পি গামা ভি 1/273 ফর এনি গ্যাসেস always fixed অলওয়েজ একটা ফিক্সড কোয়ান্টিটি বাকিগুলো কিন্তু না ভাইগুলো চেঞ্জ হবে কিন্তু গ্যাসের জন্য গামা পি গামা ভি ফিক্সড বুঝলে কিনা ওই জন্য গ্যাসকে নিয়ে বিশেষ ডিসকাশন করা হলো না কেটিজিতে গ্যাসের নিজেরই ফিজিক্স আলাদা ভাই সলিড লিকুইড তো ঠিক আছে চেঞ্জ হচ্ছে গ্যাস নিজে ফিক্স রাখে ভাই ওখানে তো চর্চা করতেই হবে ওর নিশ্চয়ই সায়েন্সটা ডিফারেন্ট আছে হলো আর কি ছিল বল লিকুইডের না লিকুইড এক্সপ্যানশনে এটা একটু ছোটবেলায় পড়েছিস একটু গো থ্রু করে নিস বাই চান্স যদি 1 মার্কসে দিয়ে দেয় লিকুইড
এক্সপ্যানশন এক্সাম্পল কোনটা বলতো? অ্যানোমালাস, অ্যানোমালাস বিহেভিয়ার অফ ওয়াটার। ওয়াটারের যে অদ্ভুত অ্যানোমালাস বিহেভিয়ার আছে এটা একটু স্টাডি করে নিস। 0°C থেকে 4°C, মনে আছে তো? হ্যাঁ। এইটুকু স্প্যানে ওয়াটার একটু বড় অদ্ভুত বিহেভ করে। দেখি কে পারে। আমি দুটো গ্রাফ টানলাম, ঠিক আছে? এটা হচ্ছে টেম্পারেচার, এটা টেম্পারেচার। কে বলতে পারবে ওয়াই অ্যাক্সিসে কোথায় কি হবে? অপশনস: ভলিউম, ডেনসিটি। এই পিক পয়েন্টটাই হচ্ছে 4°C আর করেসপন্ডিং এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 1। এই জায়গার দিস ইজ 4°C, করেসপন্ডিং ভ্যালু হচ্ছে 1, এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে 1। বলো দেখি কোনটা কোন গ্রাফকে সিগনিফাই করছে? যত ইজিলি ভাববে তত বেরোবে। ওই যে বাচ্চাদের মাইন্ড, জটিল ভাবলেই ভুল হবে। ज्यादा सोचोगे ज्यादा गलत होगा। কেন? বল ম্যাক বল। রুজা বল, ওয়াই অ্যাক্সিসে কি বসাবো? ভলিউম, ডেনসিটি, কোথায় কোনটা বসাবো? बताइए जी बताइए, बिना शर्मा के बताइए। বলো। দেখ প্রথম কথা, টেম্পারেচার তো বাড়ছে এদিকে এক্স অ্যাক্সিসে, টেম্পারেচার ইনক্রিজেস। তো ইফ টেম্পারেচার ইনক্রিজেস ভলিউম উইল ইনক্রিজ। কিন্তু এটা হচ্ছে অ্যানোমালাস মানে এক্সেপশনাল বিহেভিয়ার, তাহলে ভলিউম ডিক্রিজ করবে, তাহলে এটা ভি। এটা ডেনসিটি, ভলিউম যদি বাড়ে ডেনসিটি কমবে, তাই তো? কিন্তু ওয়াটারে 0 থেকে 4-এ ডেনসিটি ইনক্রিজেস। 0°C থেকে 4°C রো ওয়াটার, টেম্পারেচার বাড়ছে, ভলিউম কি হচ্ছে বল? ভলিউম বাকিদের কি হয়? ভি আদার্স, আদার্স কি হয়? ইনক্রিজেস, ওয়াটারের ডিক্রিজেস। তো এই ভলিউম ডিক্রিজেস, ডেনসিটি উইল ইনক্রিজ। লে ভাই, ডেনসিটি বাড়ছে এবং 4°C-তে ইট অ্যাটেইনস আ সার্টেন ভ্যালু, একটা নির্দিষ্ট ভ্যালু খুঁজে পায়, একটা সার্টেন নির্দিষ্ট ভ্যালু পেয়ে যায়। বলো এবার। হলো? এই পুরনো সিনেমাটা এখন হলে রিলিজ হচ্ছে, পুরনো সিনেমা এখন নতুন করে হলে রিলিজ করছে। KGF 1 হলে দেখতে যাবো ভাবছি। পুরনো সিনেমা এখন নতুন করে হলে রিলিজ করছে, যেমন দেখা যাক যদি রিলিজ করে। তো ওটা তো বড় সিনেমায় দেখিনি না, আমার ভাই ওটা ইন্সপিরেটিভ লাগে। ভুলভাল এ রয়েছে, গল্প এ রয়েছে, বাট KGF ইন্সপিরেশন লাগে। ওই সোয়াগের জন্য নয়, বাট একটা ইট হ্যাজ আ দ্যাট ফিল কি ইয়াস চলো হার্ড ওয়ার্ক, বুঝলি? যে কুচবি হয়ে যাক, হার্ড ওয়ার্ক করে ফাটিয়ে দেবো। তুই ভাব না, মোটিভটা চিন্তা কর না। এই বইটার জন্য ভালো লাগে। ওই জন্য নর্মাল তোদের এখন যে সমস্ত প্রেমের সিনেমা ভালো লাগে, আমার চরম বিরক্তি লাগে। আমি সেদিন পাঠান দেখতে বসেছিলাম। পাঠান জানিস তো, শাহরুখ খানের। 15 মিনিট 20 মিনিট প্রথম দিকে তা একটু ঠিক ছিল, ঠিক আছে চলো হচ্ছে, তারপর হ্যাঁ, তারপর যেই ভুলভাল কাজ শুরু হলো, আরে আর এদের একই গল্প। জওয়ান
হ্যাঁ যেমনটা দেখেছি, তাও ঠিকঠাক, কম্পারেটিভলি ঠিকঠাক, তাও ঠিকঠাক। তারপর হুট করে দেখলাম সালমান খান কোত্থেকে চলে আসলো, বললাম আচ্ছা ভাই ওটা রাশিয়া ব্রো, ওটা রাশিয়া, পুতিন, পুতিন ওখানে ভাই, ঠিক আছে, তুমি ওখানে এসব করতে যাচ্ছ। তারপরে দেখা বন্ধ করে দিলাম, এবার শুধু ডিলিট করা অপেক্ষায় আছি। ছোটবেলায় এগুলো দেখতাম কি ওয়াও লাগতো, আচ্ছা ও, এখন ধর ভুলভাল। এক থা টাইগার সে তখন তখন অনেক দিন আগে বেরিয়েছিল তো, ঠিক আছে। এক থা টাইগার 2 মনে হয়, 2তে রাত্রিবেলা হলে গেছিলাম আমি, ভাই, আমার মানে কাকার ছেলে, রাত্রিবেলা ভাব, ঠিক আছে, রাত, হ্যাঁ ওই একটা ছিল বোধ হয়, এক থা টাইগার 2 বেরিয়েছিল মনে হয়, টাইগার জিন্দা হয়, তাই তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। তো রাত্রিবেলা 11টার সময় শো, ঠিক আছে, সিলিন্ডার 1-এ হেঁটে হেঁটে বাড়ি ফিরেছি, একটা 1:30টার সময় নাইট শো দেখবো, ঠিক আছে। দেখার পরে রাস্তায় বেরিয়ে মনে হচ্ছে গুলি চালাবো। কি বাচ্চা বাচ্চা ওগুলো, এখন দেখলে মনে হয় দূর ফুক, বুং ভাং সিনেমা, ওই হবে কিছু একটা। কিন্তু আমি বলবো স্যাম মানেকশ সিনেমাটা দেখবি, স্যাম মানেকশ যেটা বেরিয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেভি সিনেমা স্যাম মানেকশ, মানে ইউ উইল ফিল দ্য অ্যাটিটিউড। এখন এই সমস্ত সিনেমা বেশি ভালো লাগে। ওই নামটা কি, নামটা কি ছিল ওটা? স্যাম বাহাদুর, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক সিনেমা, দারুণ লেগেছে। সো মোটিভেশনাল, সো ইন্সপিরেশনাল অ্যান্ড সো মাচ অফ অ্যাটিটিউড, দারুণ দারুণ। এইসব সিনেমাগুলো দেখবি, দারুণ ইন্সপায়ার হবি। ইন্সপিরেটিভ সিনেমা দেখ, ঠিক আছে, পয়সা খরচা করলে ইন্সপিরেটিভ সিনেমা দেখ। আচ্ছা চলো, হ্যাঁ আর কি ছিল এক্সপ্যানশন, আর কি ছিল? আর কিছু না তো, সলিড হয়ে গেলো, লিকুইড হয়ে গেল, লিকুইডের গ্যাস হয়ে গেল, গ্যাসের 3টে হয়ে গেল, অ্যানামোলাস বলে দিলাম। আর ওখানে তো কিছু মাথায় আসছে না, আর কি ডিভিশন আছে বল, কিছু থাকলে বল, আর কিছু বের করা যাবে, খুঁজে খুঁজে বের করা যাবে। এক্সপ্যানশন রিলেটেড আর কিছু তো নেই বলা না। একটা জিনিস বলতে পারি যেটা মাথায় আসলো, যে পেন্ডুলামের সামটা প্রচুর দেয়, পেন্ডুলাম, পেন্ডুলাম সাম, এটা একটু হালকা করে জেনে রাখতে পারিস। পেন্ডুলাম সাম রিলেটেড টু থার্মাল এক্সপ্যানশন, পেন্ডুলাম সাম থার্মাল এক্সপ্যানশনের সাথে যেটা রিলেটেড। টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু 2 পাই রুট অফ এল বাই জি। তো ইটস লজিক্যাল, এল যদি বাড়ে তাহলে টাইম পিরিয়ড বাড়বে। এটা টি কিন্তু টেম্পারেচার নয়, টাইম পিরিয়ড, টি টেম্পারেচার নয়, টাইম পিরিয়ডকে বোঝাচ্ছে। এল যদি বাড়ে, এল যদি বাড়ে টাইম পিরিয়ড বাড়বে। তাহলে আমি যদি থিটা বাড়িয়ে দিই, এল বেড়ে যাবে, টাইম পিরিয়ড বেড়ে যাবে। টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে কি, ঘড়ি স্লো যাবে না ফাস্ট যাবে? স্লো। টাইম পিরিয়ড মানে কি, তুই তো আলাদাই জগতে আছিস। হ্যাঁ, টাইম পিরিয়ড মানে কি এরকম আছে তো, এটা ইকুইলিব্রিয়াম পজিশন, এখান থেকে এই সাইড গেল লেফট, ফির আয়া রাইট, ফির দিস পজিশন, ওয়ান অসিলেশন বলা হয়, তাই তো। টাইম পিরিয়ড বেড়ে গেছে, বেড়ে গেছে, বেড়ে গেছে, তার মানে এই গেল, আবার এই যাবে, আবার আসবে, সময় বেশি লাগছে না? টাইম পিরিয়ড বেড়ে গেছে তো, তাহলে অসিলেট করতে বেশি সময় যাবে। তাহলে আমরা বলবো স্লো মুভমেন্ট অফ পেন্ডুলাম ক্লক। যেটা কনসেপচুয়াল কোয়েশ্চেন দিতে পারে, যে গ্রীষ্মকালে কি হবে, সামার সিজনে পেন্ডুলাম ক্লক কি হবে, কম্প্যারেটিভলি স্লো চলবে জেনারেলি। এবার যে কোম্পানি বানায় ওর ভেতরে অটো অ্যাডজাস্টমেন্টের জায়গা রাখে, যাতে টাইমের ইস্যু হয়ে যাবে না, অটো অ্যাডজাস্টমেন্টের জায়গা রাখে কিছু সিস্টেম করে, লিভার বাগেরা ইউজ করে। কিন্তু জেনারেলি যদি বলা যায় তাহলে টেম্পারেচার বাড়লে স্লো চলার কথা। এটা কিন্তু এক্সামে আসতে পারে, যে সামার সিজনে পেন্ডুলাম ক্লক ফাস্ট চলবে না শীতকালে ফাস্ট চলবে। শীতকালে টেম্পারেচার কম, লেন্থ ইনক্রিমেন্ট হচ্ছে না, বলিস না লেন্থ কমে যাচ্ছে, গাধা, লেন্থ ইনক্রিমেন্ট হচ্ছে না, বুঝলে?
লেন্থ কমে কি 10টা 5 হয়ে যাবে, পেন্ডুলামগুলো ছোট ছোট হয়ে যাবে? না, লেন্থ ডিক্রিমেন্ট বলে কিছু নেই ভাই, লেন্থ কমছে না, মানে ফিক্সড আছে বলতে পারিস, ইনক্রিমেন্ট হচ্ছে না। তাহলে টাইম পিরিয়ডের চেঞ্জ হচ্ছে না বা টাইম পিরিয়ড কম আছে, তাহলে ফাস্ট মুভমেন্ট হবে, ফাস্ট মুভ করবে, বুঝলে? জেনারেলি কিন্তু, হ্যাঁ জেনারেল ভাবে বলছি। ক্লিয়ার অনলাইন? মায়ের রুদ্র অনন্যা? ভেরি নাইস। অনন্যা আছিস? আর কি বলবো ভাই, সবই বলে দিলাম, সবই ডিটেলসে বলে দিলাম। এবার একটু নোটসটা যদি ভালো করে দেখিস, লাস্ট এটা রিভিশন করলি তো, আমি এটাই সাজেস্ট করব, মাই সাজেশন, read notes of heat and expansion thoroughly. তাহলে বানান ঠিক আছে? আর ইউ জিএইচ, তাই তো? THROUGH এই বলে, এবার ঠিক আছে? পুরো নোটটা থরলি পড়, রাইট, বল বল, থরো, THROUGH, থরোলি, TH থরো, আচ্ছা THO থরো, থোরাফ, থোরাফলি, থোরাফলি। শোন শোন, নোটটা পড়ছিস, নোটটা পড়ছিস, রাইট মানে লিখে, কিন্তু লিখে একদম, রিড তো করলি, লিখবি কোনগুলো? লিখবি হচ্ছে ডেরিভেশনসগুলো প্র্যাকটিস করবি, স্কুল এক্সামের জন্য আসতে পারে, ডেরিভেশনস। আর নোটসেরই যে সামসগুলো আছে, নোটসেরই যে সামসগুলো আছে, যদি এটা ক্লিয়ার না হয়, একবার প্র্যাকটিস করলি, দুবার করলি, যদি না হয় 2 to 3 টাইমস কর, ক্লিয়ার হয়ে যাবে। কারণ তোর চ্যাপ্টারটা একবার তুই চোখের সামনে ভাসিয়ে নিলি, বুঝলি? চোখের সামনে একবার ভাসিয়ে নিলি। এরপরে যদি বলিস স্যার আরও কিছু করতে চাই, তাহলে আমি বলবো এর PYQ সলভ করতে পারিস, যাদের কাছে আছে, যাদের কাছে নেই অবশ্যই সলভ করা উচিত এটা, বা NCERT লাস্টের এক্সারসাইজ, ওখানে কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন পাবি, সলভ কর, ট্রাই ইয়োরসেলফ ফার্স্ট, আগে নিজে ট্রাই করবি, যদি একান্তই না পারিস, লাস্ট অপশান একদম হচ্ছে না, বুঝতে পারছিস না, সাপোজ সলিউশন কোথাও থেকে পেয়েছিস নেট বাগড়া থেকে, তাতেও বুঝতে পারছিস না, শেষে ইয়াস, হ্যাঁ বাট গুরুজি, ইয়াস, ওকে, লাস্টে কিন্তু ওটা, প্রথমে আগে নিজেকে ঘষাটা দরকার। আমি তো বলেই দেবো ভাই, আর কি কথা, ঠিক আছে? বাট আমি বলবো এই দুটো মোস্ট ক্রুশিয়াল, আমার মতে এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো যে 100% দেবে এখানে, তার এখানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ করা যাবে, ম্যাক্সিমাম, ঠিক আছে? কারণ নোটসেও ভালো ভালো সাম দেওয়া আছে, কনসেপ্ট বিল্ডিং সাম, টাইপ ধরে ধরে সাম দেওয়া আছে, তো ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যাটলিস্ট রিলেট করা যাবে, একটা দূরে তো আটকাবে ডেফিনেটলি, সে তো স্বাভাবিক। ক্লিয়ার হলো? তো বাস বন্ধুগণ, আজকের বাবা হ্যাং হো গিয়া, আজকের যাত্রাপালা এখানেই শেষ হচ্ছে। চলো বস, দেখা হবে সামনের দিন, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট। কি বলছিস রে? ইলাস্টিসিটি করাবো, চাপ নেই, আমিও জানি না, ভগবান জানে, হ্যাঁ উনিই জানে সত্যি কথা। चलिए जी, नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू सो मच, विश यू ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, टेक केयर, थैंक यू, ऑल द बेस्ट।